শ্রীলঙ্কা ভারত মহাসাগরের মাঝে একটি ছোট্ট দ্বীপদেশ যা সৌন্দর্যে ভরপুর। সবুজ পাহাড়, প্রাচীন ইতিহাস, বন্যপ্রাণী আর অসাধারণ রিসর্ট সবকিছু যেন একসাথে মিলেমিশে আছে এখানে। এই ট্রিপে আমি, আমার ওয়াইফ আর আমাদের 5 বছরের ছোট্ট ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি নতুন অভিজ্ঞতার খোঁজে। একসাথে পরিবার নিয়ে তৈরি করছি এমন কিছু স্মৃতি যেগুলো সারা জীবন মনে থাকবে। আর আজকের এই ভিডিওতে থাকছে আমাদের শ্রীলঙ্কা ট্যুরের সবচেয়ে এক্সাইটিং একটা দিন উইথ অল ডিটেলস। আজ আমরা উঠব রহস্যময় সিগিরিয়া রকে, যেটাকে অনেকে বলে রাবণের প্রাসাদ। তারপর বেরিয়ে পড়ব থ্রিলিং জঙ্গল সাফারিতে, হাতি, হরিণ আর বন্য প্রকৃতির একদম কাছাকাছি যাওয়ার অভিজ্ঞতা নিতে। আর দিনের শেষে দেখব আমাদের সুন্দর ডাম্বুলা কান্ট্রিসাইড রিসর্ট, যেখানে প্রকৃতির মাঝে শান্তি আর লাক্সারি দুটোই একসাথে মিলেছে। তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই জার্নিতে আছে ইতিহাস, অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি ফান সব একসাথে। শ্রীলঙ্কায় আমাদের প্রথম ডেস্টিনেশন ডাম্বুলা। আর সেই ডাম্বুলার রাস্তায় যাবার পথে হঠাৎ দূরে চোখে পড়ল এক বিশাল পাথুরে পাহাড়। হ্যাঁ, এটাই সেই বিখ্যাত সিগিরিয়া রক। আজ আমরা যাচ্ছি ইতিহাস আর রহস্যে ঘেরা এই জায়গায়। সামনে আসছে অনেক চমক, কিন্তু শ্রীলঙ্কাতে নেমেই প্রথমে যে চমকটা পেলাম সেটা জানার জন্য আমাদের ফিরতে হবে একটু পেছনে। সো ফাইনালি আফটার 8 hours of long journey from কলকাতা আমরা পৌঁছে গেছি শ্রীলঙ্কাতে। ওয়েলকাম টু দ্য বিউটিফুল কান্ট্রি শ্রীলঙ্কা। আর এখন আমরা আছি কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আর আমাদের জন্য ওয়েট করছে আমাদের ড্রাইভার কাম গাইড। দেখি এখানে কি আছে, নামগুলো টিনা দেখবে। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ পেয়ে গেছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। শ্রীলঙ্কাতে নেমে কিন্তু একটা দারুণ একটা কি বলবো ওয়ার্ম একটা ওয়েলকাম পেলাম। আমাদের এখানে যে ড্রাইভার কাম গাইড যিনি আছেন তার কাছে আমরা একটা খুব সুন্দর ওয়েলকাম পেলাম। সে প্রথমেই আমাদের প্ল্যাকার্ডটা নিয়ে দাঁড়িয়েছিল আমার নাম নিয়ে, এবং এগিয়ে এলো যখন বুঝতে পারলো যে আমরাই তার গেস্ট, এবং খুব সুন্দর লাগলো। সো what's your name actually? I'm Tilina. Sorry? Tilina. Yeah. Okay. So he is Tilina, and he is going to guide us through the trip over the 7 days in Sri Lanka. So hopefully it will be a great trip, right? Yes. So luggage উঠে যাচ্ছে আমাদের গাড়ির পেছনে, and look at this ভাই, this one is our car, and যেটা চড়ে আমরা 7 দিন শ্রীলঙ্কা ঘুরবো। This is mighty BMW. ট্রিপের শুরুতেই এমন সারপ্রাইজ, সত্যি বলতে এক্সাইটমেন্ট তখন আরও দ্বিগুণ হয়ে গেল। আগামী 8 দিন এই গাড়িটাই হবে আমাদের সঙ্গী। আর এভাবেই শুরু হলো আমাদের শ্রীলঙ্কার রোড জার্নি। প্রথম ডেস্টিনেশন সেই রহস্যময় সিগিরিয়া রক। শ্রীলঙ্কার বুকের মাঝে দাঁড়িয়ে আছে এমন এক পাথুরে দুর্গ, যার রহস্য আজও পুরোপুরি কেউ ভেদ করতে পারেনি।
এটা কি শুধু একটা পাহাড়, নাকি সত্যিই এখানে ছিল রাবণের রাজপ্রাসাদ? সেই রহস্যের সন্ধানেই আজ আমরা উঠব কিংবদন্তি সিগিরিয়া রকে। সো দিস ইজ আওয়ার ফার্স্ট ডে ইন শ্রীলঙ্কা। আর আজকে আমাদের প্রথম সাইট সিইং স্পট সেটা হচ্ছে দ্য ফেমাস সিগিরিয়া রক, বা যাকে বলে লায়ন্স ফর্ট্রেস বা সিংহগিরিয়া, মানে সিংহর পাহাড়। অনেকগুলো নামে কিন্তু পরিচিত এই সিগিরিয়া ফোর্ট বা সিগিরিয়া রক। তো সেই দিকেই আমরা যাচ্ছি। সর্বপ্রথম যেটা আমাদের কাজ সেটা হচ্ছে টিকিট কাটা, এবং তার জন্য আমাদের পাসপোর্টগুলো দেখাতে হবে। আমরা সার্ক কান্ট্রিজগুলোর মধ্যে একটা ইন্ডিয়া, তো আমাদের জন্য কিন্তু আলাদা প্রাইস, বাকি ফরেনার্স যারা আছে অন্যান্য কান্ট্রি তাদের জন্য আলাদা। মোস্ট প্রবাবলি আমাদের $20 পার হেড। বাচ্চা 6 বছরের নিচে যে আছে তাদের লাগে না, বাচ্চাদের কোনো টিকিট লাগে না, বাট অ্যাডাল্টসদের জন্য $20 করে, আর বাকি কান্ট্রিজদের $35। সিগিরিয়া রকে ওঠার টিকিট প্রাইস 11,000 LKR পার পারসন। 6 থেকে 12 বছরের বাচ্চাদের এন্ট্রি ফিস 6,000 LKR। আমরা এইটার উপরে উঠবো, ঠিক এই মাউন্টেনটার উপরে। দেখ, এই মাউন্টেনটার উপর উঠবো আমরা। মিউজিয়ামটা দেখে মিউজিয়ামের মধ্যে দিয়ে আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে এসে এখন আমরা যে লায়ন্স রক সিগিরিয়া সেই দিকে যাচ্ছি। মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। একা যদি ওঠা যায় তাহলে মোটামুটি 1 ঘন্টা লাগে, বাট যেহেতু বাচ্চা আছে আর 3 জন আছি একসঙ্গে, মোটামুটি ধরে নিচ্ছি 2 ঘন্টা মতন টাইম লাগবে। এবার দেখা যাক ওখানে কতক্ষণ আমরা দাঁড়াই মাঝখানে, বাট লেটস সি কেমন হয় এক্সপিরিয়েন্সটা, তোমাদেরও দেখাবো। প্রথমে এই এন্ট্রান্সের মুখে আমরা দেখতে পাচ্ছি দুটো ক্যানেল, দুদিকে। বেসিক্যালি একটাই ক্যানেল পুরো ফোর্টটার চারদিক দিয়ে আছে, ফর দ্য প্রোটেকশন অফ দ্য ফোর্ট। অ্যান্ড নাও উই আর হেডিং টুয়ার্ডস দ্য ফোর্ট। আর এই দেখো চারিদিকে কিন্তু পুরো পুরনো দিনের যে অবশিষ্টাংশ সেগুলো মানে তোমরা দেখতে পাবে। ওয়েল মেনটেন, সবসময় লোক আছে জিনিসটাকে মেনটেন করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এই দেখো, আর এই হচ্ছে সেই সিগিরিয়া রক, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এই জায়গাটা। তো দারুণভাবে মেনটেন করেছে শ্রীলঙ্কান গভর্নমেন্ট। শ্রীলঙ্কার অনেক মানুষ হয়তো রামায়ণের গল্পকে ঐতিহাসিক সত্য হিসাবে মানেন না, কিন্তু এখানে এলে এই বিশাল পাথর, চারপাশের পরিকল্পনা, উপরের রাজকীয় অবস্থান, সব কিছুতেই যেন অনুভব করা যায় রাবণের শক্তি আর সাম্রাজ্যের ছাপ। মনে হয় এই জায়গাতেই হয়তো কোনো মহাশক্তিশালী রাজা বাস করতেন। তবে বাস্তব ইতিহাস বলছে অন্য কথা। 5ম শতকে রাজা কিং কাশ্যপ নিজের রাজধানী বানিয়েছিলেন এই পাথরের মাথায়। রাজনৈতিক দ্বন্দ্বে সিংহাসন দখল করার পর তিনি নিরাপদ দুর্গ হিসাবে বেছে নেন এই অদ্ভুত প্রাকৃতিক শিলা, আর তার উপর তৈরি করেন প্রাসাদ, বাগান, জলাধার আর প্রতিরক্ষা ব্যবস্থা। ভাবুন তো, এই উঁচুতে একটা পাথরের ওপর একটা পুরো আস্ত রাজপ্রাসাদ। তো এইখানে যে পাথরগুলো আছে সেগুলো কিন্তু মার্বেলের তৈরি। এই যে এগুলো কিন্তু সব মার্বেলের তৈরি। আর অ্যাকচুয়ালি কেন মার্বেলের তৈরি সেটা কারণটা বলছি। দেখো, এগুলো সব মার্বেলের তৈরি, কিন্তু মানে যে সময় তৈরি করা হয়েছিল
একটা জিনিস মাথায় রেখেই তৈরি করা হয়েছিল যে রাতের বেলায় যাতে চাঁদের আলোয় মানে চাঁদের আলো রিফ্লেকশনে এইগুলো ব্রাইট হয়ে যায়, মানে রিফ্লেকশনে এই সিঁড়িগুলো জ্বলজ্বল করবে এবং সেই সিঁড়ি যাতে ওপরে উঠতে রাতের বেলা অসুবিধা না হয়, তাই জন্য এগুলোকে মার্বেলের পাথরে করা হয়েছে যাতে রাতের বেলা চাঁদের আলোয় এগুলো জ্বলে ওঠে। অসাধারণ, মানে তখন এই সব জিনিসপত্রগুলো মাথায় রেখেও কিন্তু এই সিঁড়িগুলো বানানো হয়েছিল। সামনে একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি, দুটো পাথর পাশাপাশি এমন একটা স্ট্রাকচার তৈরি করেছে যেন মনে হচ্ছে কেউ নমস্কার করছে। এ দেখো, আর ঠিক দুটো পাথরের নিচ দিয়ে রাস্তা চলে গেছে সিঁড়ির। দুটো পাথর নিজেদের গায়ে এলে পড়েছে, দারুণ লাগছে। আর আমরা আস্তে আস্তে হেঁটে উঠছি এখান দিয়ে সিঁড়ি দিয়ে। সো এটা হচ্ছে ওয়েলকাম রক, এই সিগিরিয়া ফোর্টে ওঠার মুখেই পড়ে, যেন মনে হচ্ছে দুটো হাত জোর করে ওয়েলকাম করছে আমাদের। আচ্ছা, এই একটা পয়েন্ট আছে তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা পিট মতন, একটা ফ্ল্যাট এরিয়া, এখানে সবাই বসে রেস্ট নিচ্ছে। আর ঠিক এই জায়গাটা থেকেই কিন্তু দুটো রাস্তা গেছে, একটা হচ্ছে ওপরের দিকে যেটা সামিটের দিকে, আর এদিক দিয়ে যে যারা নেমে আসছে এটা হচ্ছে এক্সিটের দিকে যাচ্ছে। এই পয়েন্টটা থেকেই দুটো রাস্তা কিন্তু ভাগ হয়ে যায়, তো এটা একটু খেয়াল রেখো। যদিও এখানে সব ওয়েল মেনশন, চারিদিকে পুরো রোড ম্যাপটা দেওয়া আছে এবং ইনফরমেশন দেওয়া আছে কোন দিক দিয়ে যেতে হবে, কোন দিক দিয়ে নামতে হবে। আর প্রত্যেকটা জায়গায় ইনফরমেশন কিন্তু খুব ভালোভাবে দেওয়া আছে, তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর আমরা ঠিক যে চড়াই আছে তার নিচেই দাঁড়িয়ে আছি, এখান থেকে কিন্তু আমাদের ওপরে আরও ওপরে আস্তে আস্তে উঠতে হবে। তো দেখো, আমাদের একদম এই ওপরে উঠতে হবে, আর আমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি। বেসিক্যালি এটা কিন্তু প্রায় 200 মিটার মতন উঁচু একটা রক, বলতে গেলে পিরামিডের থেকেও অনেকটাই উঁচু। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, এইখান দিয়ে পাথরের একদম গা দিয়ে রাস্তা চলে গেছে ওপরে ওঠার। তো ইটস গোয়িং টু বি ভেরি অ্যাডভেঞ্চারাস। দেখা যাক ওপরে কেমন ওয়েদার থাকে। তো আমরা বেসিক্যালি মোটামুটি হাফ চলে এসেছি, 100 মিটার মতন। আর এই হচ্ছে দেখো রাস্তা, এখান দিয়ে সিঁড়ি দিয়ে যেতে হবে তোমাকে উপরে। প্রচণ্ড রাশ আছে আজকে, অ্যাজ দ্য ওয়েদার ইজ ক্লিয়ার, তাই জন্য প্রচুর লোকালরাও এসছে আজকে ভিজিট করতে সিগিরিয়া রক। আর এখান থেকে এরকম ভিউ দেখো, এখানে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে ওপর থেকে, পুরো ফরেস্ট এরিয়াটা এখান থেকে পুরো দেখা যাচ্ছে। বেশ ভালো এখনও পর্যন্ত এক্সপিরিয়েন্স। ওপরে অনেকটা উঠতে হবে, তাই এখানে একটু রেস্ট নিচ্ছি। এরকম অনেক কটা জায়গা আছে যেখানে তোমরা একটু উঠে তারপরে রেস্ট নিতে পারো। এরকম খাড়াই সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠছি আমরা আস্তে আস্তে। প্রচণ্ড হাঁপিয়ে গেছি সবাই, প্রচণ্ড খাড়াই সিঁড়িগুলো। কিছুটা ওঠার পর এর মাঝপথে এসে দেখা মিলল সবচেয়ে আইকনিক অংশের দুটি বিশাল সিংহের থাবা। তো ফাইনালি আমরা কিন্তু মোটামুটি হাফ রাস্তা চলে এসেছি এই সিগিরিয়া ফোর্টে ওঠার। আর এই যে এই জায়গাটা আছে, এইটা কিন্তু একটা ফেমাস পয়েন্ট। এখানে একটা বসার জায়গা আছে খুব সুন্দর, দেখো এখানে সবাই বসে আছে, বসে রেস্ট নিচ্ছে আর খাবার খাচ্ছে। আর এখানে জলের ব্যবস্থাও আছে, ড্রিঙ্কিং ওয়াটার, গিফট ফ্রম দ্য পিপল অফ ইন্ডিয়া। এখান থেকে কিন্তু তোমরা জল ভরে নিতে পারো, কারণ ওপরে অনেকটা উঁচুতে উঠতে হবে তোমাদের, ওপরে কিন্তু জলের কোনো ব্যবস্থা নেই। আর এই দেখো এখান থেকে কিন্তু বেশ টাফ ওপরে ওঠাটা, তো এখান থেকে ভালো করে রেস্ট নিয়ে তোমরা তারপরেই শুরু করো, কারণ অনেকটা ওপরে উঠতে হবে। কার বলতে হবে? সিংহের পা, সিংহের পা।
সিংহের পা হয় এরকম? না, তাহলে এটা কার পা? ডাইনোসর। হে, ঠিক বলেছিস, ডাইনোসরের মতন লাগছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলছি, এখানে দেখো, এখানে রক স্ট্রাকচারটা কীরকম মনে হচ্ছে ওপর থেকে কিছু গলে নিচের দিকে পড়েছে। তো আমরা তো সবাই জানি যে রামায়ণে আমরা দেখেছি বা পড়েছি যে লঙ্কাকে আগুনে পুড়িয়ে দিয়েছিল হনুমান। তো সেইটা যদি আমরা ধরি তাহলে এই যে গলে যাওয়া নিদর্শনটা এখানে কিন্তু পাওয়া যায়। আর শুধু এটাই নয়, এই যে গলে যাওয়াটা এটাই নয়, এই যে পাথর, এই পাথরের একটা অদ্ভুত স্ট্রাকচার আছে এবং পোড়া পোড়া একটা ব্যাপার আছে এখানে কালশিটে। তো সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তো যে লঙ্কা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল হনুমান, তার কিছুটা হলেও কিন্তু নিদর্শন আমরা এখানে পাচ্ছি। আর তোমরা এসব ব্যাপারটাকে দেখো, এটা অনেকটা মানে মানা না মানার ওপর। যারা মানতে চাইবে তারা মানবে, যারা মানতে চাইবে না মানবে না, পুরোটাই তোমাদের ওপর ছেড়ে দিলাম। তোমরা এসে এক্সপিরিয়েন্স করে যাও। আর এই দেখো কত উঁচুতে উঠতে হবে আমাদের। সো লায়ন স্টেয়ারকেস পার হয়ে আমরা ওপর দিকে উঠে চলেছি। আমাদের কিন্তু অনেকটা উপরে উঠতে হবে, আর সামনে প্রচুর ভিড়, প্রচুর ট্যুরিস্ট। এই দেখো, মারাত্মক ভিউ এখান দিয়ে, দেখো অসাধারণ অসাধারণ ভিউ। এখানেও এই ভিউ পয়েন্টটা, এই পাহাড়ের ওপরে কিন্তু ট্যুরিস্টরা যায় দেখার জন্য হাইক করে। যারা সিগিরিয়াতে ক্লাইম্ব করতে চায় না তারা এখান থেকেও কিন্তু সিগিরিয়ার ভিউ এনজয় করতে পারে। তো এই হচ্ছে সিচুয়েশান। প্রচুর ট্যুরিস্ট, যেহেতু রোববার তাই জন্য ক্রাউড বেশি। এবার শুরু হলো সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট। এখান থেকে উপরে উঠতে হয় পাথরের গা ঘেঁষে তৈরি এই সরু সিঁড়িগুলো দিয়ে। এক পাশে খাড়া পাথর, আরেক পাশে গভীর সবুজ জঙ্গল। এখনো দেখা যায় প্রাচীন সময় পাথরের গায়ে তৈরি করা পথের চিহ্ন। অবশেষে আমরা পৌঁছে গেলাম চূড়ায়। আর উপরে উঠে যা দেখলাম সেটা ভাষায় বোঝানো কঠিন। চারিদিকে 360 ডিগ্রি ভিউ, অন্তহীন সবুজ বন, দূরের পাহাড়, গ্রাম আর প্রকৃতির নীরব সৌন্দর্য। মনে হচ্ছিল আমরা যেন ইতিহাসের মাথায় দাঁড়িয়ে আছি। হয়তো এই কারণেই রাজারা এমন জায়গা বেছে নিতেন। সব কিছু দেখা যায় কিন্তু কাউকেই ধরা যায় না। তো ফাইনালি আমরা সিগিরিয়া যে রক আছে তার একদম টপে চলে এসেছি। আর এখানেই কিন্তু আছে সিগিরিয়া ফোর্টের রুইন্স। তো চলো দেখে নিই কেমন এই জায়গাটা। দেখো এখান দিয়ে ভিউটা জাস্ট দেখো, অসাধারণ ভিউ। এখান থেকে একটা উঁচু একটা বুদ্ধ মূর্তি দেখা যাচ্ছে, আর চারদিকটা পুরো গ্রিনারি আর প্রচুর লেক, ছোট ছোট লেক চারিদিকে। বেসিক্যালি এই যে সিগিরিয়া ফোর্ট, এটা কিন্তু 5th সেঞ্চুরিতে তৈরি করেছিলেন কিং কাশ্যপ। কিন্তু তারপরও প্রচুর রাজা আছেন যারা এই ফোর্টটা রিকনস্ট্রাক্ট করে, এবং তার নিদর্শন কিন্তু ভরে ভরে আছে এই ফোর্টের চারদিকে। যে রুইন্সগুলো তোমরা দেখতে পাবে সেই দিকে। অ্যান্ড কিং কাশ্যপ এই ফোর্টটাকে তৈরি করেছিল প্রায় 18 বছর ধরে। আমরা এখন চলে এসেছি সাউথ সাইডে এই সিগিরিয়া ফোর্টের। আর আমার এই নিচেই দেখো, পেছনে নিচে একটা লেক মতন আছে। এটাকে কিন্তু বলা হচ্ছে যে রাবণের সুইমিং পুল। এই পুলের জলটাই কিন্তু একমাত্র, এই পুলের জলটাই কিন্তু আসতো নিচ থেকে। কোনো একটা সিস্টেম ছিল এখানে, যেই সিস্টেম দিয়ে এখানে জলটা ওরা ওপরে নিয়ে আসতো। আর বাকি এই ফোর্টের চারপাশে যে পুলগুলো আছে সেইগুলো সব বৃষ্টির জলেই ভর্তি হতো। তো এই জায়গাটা তোমরা যদি দেখো, এই রাজা সুইমিং পুলের কাছে এখানে দু রকমের স্ট্রাকচার তোমরা দেখতে পাবে। একটা হচ্ছে পাথরের নিচে, আর তার ঠিক ওপরে এক ইটের স্ট্রাকচার। তো এখান থেকেই বোঝা যায় যে কিং কাশ্যপের
পরেও কিন্তু প্রচুর রাজা এই জায়গাটাকে রিকনস্ট্রাক্ট করেছিল, তার নিদর্শন কিন্তু এখান থেকে পাওয়া যায়। আর দেখো এখানে পাথর কেটে সিঁড়ি তৈরি করা পুল পর্যন্ত। এখানে কিন্তু এখনও খনন চলছে, যারা আর্কিওলজিস্ট আছে তারা এখানে এখনও নিদর্শন খোঁজার চেষ্টা করছে চারিদিকে। এখনও অনেকটা পার্ট বাকি আছে, সেটার জন্য ফান্ডিং বন্ধ ছিল কিছুদিন, বাট এখন আবার চালু হয়েছে ফান্ডিংয়ের জন্য আবার খনন কার্য স্টার্ট হয়েছে। তো হোপফুলি পরবর্তীকালে তোমরা যদি আসো তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে। আর এটা হচ্ছে রাজার বসার জায়গা, আর এইটা হচ্ছে ইস্ট সাইড। এখান থেকে রাজা বসে সানরাইজ দেখতো। এখানে হচ্ছে ইস্ট সাইড, এখানে সুন্দর সানরাইজ ভিউ দেখা যায়, আর তাই জন্য এখানে প্ল্যানিং করে এই রাজার বসার জায়গা। তো এখানে যে পাথরের স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কার্ভ স্ট্রাকচার, এটা কিন্তু অডিয়েন্স হল এখানে লেখা। এটা সেভাবেই তৈরি করা হয়েছিল, বেশ ইউনিক রক স্ট্রাকচার। আর এখানেও অনেকগুলো ছোট ছোট কেভ আছে। ইতিহাস, রহস্য আর অ্যাডভেঞ্চারের এই অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আমরা নামতে শুরু করলাম নিচে। তো এইটা কিন্তু একটা দারুণ ভালো স্পট ছবি তোলার জন্য। জাস্ট যে এক্সিট পয়েন্টটা আছে, এক্সিট পয়েন্ট থেকে যেখানে গাড়ি এসে মেন রাস্তাতে মিশবে, সেখানে কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে। এই ভিউ পয়েন্ট থেকে তুমি পুরো পাহাড়টাকে দেখতে পারো, অসাধারণ লাগছে, দারুণ ভিউ। দিনের শেষে রওনা দিলাম আমাদের রিসর্টের দিকে। শ্রীলঙ্কার গ্রামাঞ্চলে শান্ত প্রকৃতির মাঝে ডাম্বুলার কান্ট্রি সাইডে আমাদের হোটেলের নাম এলিফাস রিসর্ট। আজ শ্রীলঙ্কায় আমাদের প্রথম সকাল। চারিদিকে পাখির ডাক, হালকা ঠান্ডা হাওয়া, আর এরকম প্রকৃতির মাঝে ঘুম ভাঙার অনুভূতি। শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে সকালটা যেন অন্যরকম লাগছে। আর আজকের দিনটা কিন্তু হতে চলেছে দারুণ এক্সাইটিং, কারণ আজ আমরা বেরিয়ে পড়ব জঙ্গল সাফারির উদ্দেশ্যে। জঙ্গলের মধ্যে বন্যপ্রাণীদের একদম কাছ থেকে দেখার অভিজ্ঞতা ভাবতেই দারুণ লাগছে। কিন্তু তার আগে চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই আমাদের এই সুন্দর রিসর্টটা। এটা হচ্ছে 114 আমাদের রুম, এই এলিফাস হোটেলের, সিগিরিয়ার এলিফাস হোটেল। অ্যান্ড দিস ইজ আওয়ার রুম। সামনে বসার জায়গা খুব সুন্দর একটা, আর এখানে আছে সুইমিং পুল। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে মিশে থাকা একটা জায়গা। চারিদিকে শুধু সবুজ শান্ত পরিবেশ। কিছু জায়গায় লাক্সারি লাগে, আর কিছু জায়গায় মনে হয় ইস, আরেকটা দিন যদি এখানে থাকা যেত। এটা ঠিক তেমনই একটা জায়গা। এটা কিন্তু ওদের একটা পুল, সুইমিং পুল এরিয়া, আর পুলটার পাশ দিয়ে এরকম রাস্তা গেছে। রাস্তার দুধারে এরকম ওদের হোটেল রুম বা কটেজ যাই বলো, খুব সুন্দর। ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর দুটো মিলিয়ে। আমাদের রুমটা হচ্ছে ওইখানে 114 নম্বর, আর এটা হচ্ছে ওদের পুল। খুব সুন্দর বসার জায়গা, আর পুলে সাইড দিয়েও রিল্যাক্স করার জায়গা আছে। অনেকটা বড় প্রপার্টি এদের, বিশাল বড় প্রপার্টি, ভেতরে অনেক কটা রুম আছে। এই সাইডে একটা আয়ুর্বেদা স্পা আছে, সেটাই তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি। খুব মেনটেন্ড। দেখো সকাল থেকে কিন্তু এখানকার স্টাফেরা কাজ করছে। তো এটা একটা স্পা এরিয়া। So this is the spa area. Just give me some guesses. Different package. Different package. Sir. Okay. 5,000 to 10,000. Yeah, 10,000. Okay. 10,000 Sri Lankan rupees. Yes, Sri Lanka. Okay. Okay. So he's telling me that
the cost is around 10,000, so which is in Indian price 3,000 to 4,000 rupees for one session. ওকে, তো এবার অ্যাডভেঞ্চার মোড অন করার সময়, কারণ সামনে অপেক্ষা করছে জঙ্গল সাফারি। শ্রীলঙ্কার এই অঞ্চলে সাফারির জন্য বেশ কয়েকটা জায়গা আছে। এগুলো অফিসিয়াল ন্যাশনাল পার্ক না হলেও সাফারি এক্সপিরিয়েন্স করার জন্য ইকো পার্ক হিসাবে পরিচিত। আমরা বেছে নিয়েছিলাম হুডুলু ইকো পার্ক, বিশেষ করে এলিফ্যান্ট সাফারির জন্য। সাফারির জন্য আমরা একটা জিপ বুক করলাম 15,000 LKR-এ, যেটা ইকুইভ্যালেন্ট টু 4,000 ইন্ডিয়ান রুপিস। So we are going for safari. আমরা জিপে উঠে গেছি, আর দেখো জিপটা কেমন। রিক, আর ইউ এক্সাইটেড? ইয়েস। আমাদের সঙ্গে কিন্তু আর কেউ নেই, আমরা তিনজনই যাচ্ছি এই সাফারিটা করতে। তো হোপফুলি কিছু অ্যানিমাল দেখতে পাবো, জানি না। বলছে তো এখানে মানে হাতি আর হরিণ এটা দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি, বাদ বাকি আমি জানি না। লেটস সি সামনে কি দেখতে চলেছি আমরা। বাট আমরা কিন্তু আস্তে আস্তে জঙ্গলের মধ্যে ঢুকছি। এখান থেকে যে গাইড আছে, যে ড্রাইভার, সে টিকিট কাটতে গেছে। অ্যান্ড এটা হচ্ছে হুডুলু ইকো পার্ক। ওকে, তো আমরা এই হুডুলু ইকো পার্কের মধ্যেই যাচ্ছি সাফারি করতে। তো আমরা আস্তে আস্তে ফরেস্টের ভেতরে ঢুকছি, আমাদের জিপ এগিয়ে যাচ্ছে। মেন রোড ছেড়ে ধীরে ধীরে আমরা ঢুকে পড়লাম ইকো পার্কের ভেতর। চারিদিকে শুধু জঙ্গল, লাল মাটির রাস্তা, দুধারে উঁচু পাথুরে পাহাড়, আর এক অদ্ভুত নীরবতা। সেই নীরবতার মাঝেই একটা এক্সাইটমেন্টও কাজ করছিল। কখন কোথা থেকে যে বন্যপ্রাণী দেখা মিলবে তার কোনো ধারণা নেই। আর কিছুটা যাওয়ার পরই আমাদের গাইডের ইশারায় চোখ পড়ল ওদিকে। একটা হাতি! এত কাছ থেকে নিজের ন্যাচারাল হ্যাবিটেটে দাঁড়িয়ে থাকা একটা হাতিকে দেখা, সত্যি বলতে এক্সাইটমেন্ট তখন অন্য লেভেলে পৌঁছে গেছিল। তো এই দেখো, আমরা এই জঙ্গল সাফারিতে এসেছি। ফার্স্টে এসেই কিন্তু আমরা এরকম এলিফ্যান্ট দেখতে পেলাম, একটা মেল এলিফ্যান্ট, একটা ফিমেল, দুজনেই এখানে খাচ্ছে। তো এই যে আমাদের গাইড অ্যান্ড ড্রাইভার ভাই, সো সবাই দেখো, দারুণ এক্সপিরিয়েন্স হলো। ফার্স্টে এসেই দেখতে পেলাম একটা এলিফ্যান্ট, দেখো একদম কাছে, হাতের কাছে। রিক, কেমন লাগছে? ভালো লাগছে। এদিকে তাকা, বল। ভালো লাগছে। ভেরি গুড। 4 years? ওকে, 4 বছর বয়স তোর মতন। যে আমাদের গাইড, সে বললো যে এখানে টোটাল 200-র ওপর এলিফ্যান্টস আছে। মানে জাস্ট ভাবা যায় না এত বড় একটা জায়গার মধ্যে 200টার মতন এলিফ্যান্টস। বাট সবগুলো তো দেখা যায় না, কিন্তু সাফারি করতে এলে মোটামুটি তোমরা যদি টাইম নিয়ে আসো 20-30টা মতন তোমরা দেখে নিতে পারো। তো আমরাও মোটামুটি এখন প্রায় 10টার ওপর এলিফ্যান্টস, 10টার ওপর হাতি দেখে নিয়েছি। ম্যাক্সিমাম হাতিই আছে এখানে। এটাকে স্পেশালি হাতি সাফারি বলা যেতে পারে। বাট ভালো লাগবে বাচ্চাদের নিয়ে এলে। এখানে যেমন একটা বেবি হাতি, দুটো আছে, বেবি হাতি এবং তার মা। আর এইখানে একটা হাতি আছে, এইখানে দাঁড়িয়ে আছে। সো এখন বাজে 4:15, আর আমরা এখন একটা ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। এই সাফারির মোটামুটি এন্ডে এসে পৌঁছেছি আমরা। এই সামনে একটা ওয়াচ টাওয়ার, একটা টিলার ওপরে, আর সেদিকেই যাচ্ছি। অলমোস্ট আমরা টপে চলে এসেছি এই টিলাটার। আর দেখো এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সুন্দর টিনা আসছে। এই দেখো চারিদিকে ভিউটা, ভীষণই সুন্দর ভিউ। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার, এখানে আমরা যাব।
সময় কখন কেটে গেল বুঝতেই পারিনি। বিকেলে যখন সূর্য ধীরে ধীরে অস্ত যেতে শুরু করলো, আকাশটা লাল রঙে রাঙিয়ে উঠল। আর সেই সুন্দর সন্ধ্যার আলোকে সঙ্গে নিয়ে আমরা ফিরতে শুরু করলাম হোটেলের উদ্দেশ্যে। দারুণ কিছু মুহূর্ত আর অনেক স্মৃতি সঙ্গে নিয়ে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। এবার একটু রেস্ট নেওয়ার পালা, কারণ কাল সকালেই আমরা বেরিয়ে পড়ব শ্রীলঙ্কার আরেকটা নতুন ডেস্টিনেশনের পথে। কি সঙ্গে থাকবে তো? তাহলে চট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। সো দেখা হচ্ছে শ্রীলঙ্কা ট্রাভেল সিরিজের নেক্সট ব্লগে। ও ই লুকস লাইক সনত জয়সুরিয়া। পুলিশ যদি আমার পুলিশ দেখে একটা কেউ আমার পালিয়ে আছে, ডিসুল করে আমার নিয়ে যাবে। ও আচ্ছা, এরকম গানটা নিয়ে এরকম ডিসুল করে নিয়ে যাবে এরকম। এটা 5 ইয়ার্স, রিক 5 ইয়ার্স।